তোমার কাজ করবে ও সেটা এখন তাহলে বলি না, ওর কাজ শেষ করে কোনো ইসে ল্যাপটপে কাজ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজ সোমবার দুপুরের এই ক্লাসে স্বাগতম। মহান সৃষ্টিকর্তার কাছে আশা পোষণ করি তিনি তোমাদের দূর দূরান্তে যে যেখানেই আছো সকল দিক থেকে ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনা করে আমরা ক্লাস শুরু করছি। আমাদের সেটিংগত দিক সবকিছু ঠিক আছে কিনা সেটা একটু নিয়ে আমরা আজকে মূলত সন্নিবেশ, সমযোজী আর কিছু যৌগ দেখাবো। তারপরে আমরা মূল জটিল যৌগ গঠন প্রক্রিয়ায় যাব। তাহলে আজকের কাজ দুইটা। আমরা আর কিছু সন্নিবেশ, সমযোজী যৌগ গঠন প্রক্রিয়া দেখাবো আর জটিল যৌগ গঠন প্রক্রিয়ায় যাব। তো আমরা প্রথমে একটু আমাদের সেটিংটা চেক করে নিতে চাচ্ছি। তোমরা একটু কমেন্টস করবা যে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে পেয়েছি অল ক্লিয়ার, তাহলে ঠিক আছে সবই। আচ্ছা, তো আমরা কিছু যৌগ লিখি যে যৌগগুলোর গঠন আজকে দেখাতে চাই। এক, H3O, 2 H2SO4, 3 HNO3, 4 Al2Cl6, 5 SO2, 6 SO3, 7 BF4-, এরকম আরো অসংখ্য যৌগ হতে পারে। তারপরে মনে করো 8 SO4-, 9 ধরো NO3-। এইসব যৌগগুলোতেই সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। কিভাবে এই অণুগুলোতে K4, F3, CN6 আমরা 10টা নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 10টা যৌগের উদাহরণ লিখেছি। হাইড্রোনিয়াম আয়ন, সালফিউরিক অ্যাসিড,
নাইট্রিক অ্যাসিড Al2Cl6, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার এটা, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, BF4 মাইনাস, SO42 মাইনাস, NO3 মাইনাস, K4Fe, CN6। তো আমরা প্রথমে যেটা যাব H3O গঠন, এটিতে আগে যাচ্ছি। তাহলে আমরা হাইড্রোনিয়াম আয়ন গঠন করতে চাই। দেখো, হাইড্রোনিয়াম আয়ন গঠন দুই পর্যায়ে ঘটে। প্রথমে পানি তৈরি হয়, পরে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। তাহলে এর পর্যায় দুটি। প্রথম পর্যায়ে H2O গঠন, সেক্ষেত্রে একটা অক্সিজেন পরমাণুর সাথে দেখো হাইড্রোজেন পরমাণুর দুইটা সমযোজী বন্ধন আর অক্সিজেনের, তাহলে এইটা হচ্ছে পানি, দুইটা মুক্ত জোড়, দুটো মুক্ত জোড়। তাহলে এইটা পানির গাঠনিক সংকেত, যেখানে অক্সিজেনের দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এবার ওই পানি হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে। এবার H3O+ গঠন। দেখো, আমরা যদি হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করি, তাহলে আমরা হাইড্রোনিয়াম আয়ন পাই, হাইড্রোজেন আয়ন বা প্রোটন পাই। হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিলে আমরা হাইড্রোজেন আয়ন বা প্রোটন পাই। এখন প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন আয়ন বা যে প্রোটন, ওর একটাও ইলেকট্রন নাই, ওর ইলেকট্রন দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই। পানিতে একটু লক্ষ্য করো, অক্সিজেনের দুইটা সেট মুক্ত জোড় ইলেকট্রন আছে। পানিতে অক্সিজেনের দুইটা সেট মুক্ত জোড় ইলেকট্রন আছে। দুইটা সেট মুক্ত জোড় ইলেকট্রন থাকার ফলে যদি এখন হাইড্রোজেন আয়নের সাথে তার কোনো বন্ধন গঠনের প্রয়োজন হয়ে পড়ে, হাইড্রোজেন আয়ন বলে, সরি, আমি কিছু দিতে পারবো না। কেন? আমার দেয়ার অ্যাবিলিটি নাই। অক্সিজেন সেখানে এগিয়ে আসলো, কি ঠিক আছে, ইলেকট্রন আমিই দিব। তাহলে ইলেকট্রন দিতে চায় অক্সিজেন, তাহলে অক্সিজেন ইলেকট্রন দিবে, কিন্তু হাইড্রোজেন আয়নের সাথে তার শেয়ার হবে। শেয়ার করবে দুইজন, দিবে একজন, শেয়ার করবে দুইজন। গত ক্লাসে আমরা বলেছি। এখন যদি আমরা এটাকে এভাবে দেখাই, দেখো এই দুটো ইলেকট্রনই একজন দিচ্ছে। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হলো। কি ব্যাপার? বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় বন্ধন ইলেকট্রন জোড় একটি মাত্র পরমাণু সরবরাহ করবে, সে হচ্ছে অক্সিজেন। আর অপর পরমাণুটা বা আয়নটা শুধু ইলেকট্রন শেয়ার করবে। তখন তাদের যে বন্ধন, তার নাম সন্নিবেশ সমযোজী বন্ধন। এক্ষেত্রে ডোনার থেকে অ্যাকসেপ্টরের দিকে একটি তীর চিহ্ন দিয়ে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন প্রকাশ করি। তো এক্ষেত্রে টোটালটা একত্রিত হলে দুটো হাইড্রোজেন আর একটা, তিনটা, এবং মাথায় একটা প্লাস, এটি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে আমরা হাইড্রোনিয়াম আয়নে কিভাবে সন্নিবেশ সমযোজী বন্ধন এটি দেখিয়েছি। তোমরা যদি বুঝে থাকো, এখন আমরা সবগুলো হয়তো যাবো না, যেটা যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে তোমাদের প্রয়োজন হয় সেটি, অথবা দ্রুত সবকটাও যেতে পারি, কোনো অসুবিধা নেই। তোমরা এটা বুঝছো কিনা সেটা বলো আগে।
সুপ্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাসে যুক্ত আছো, তোমরা আমরা যে হাইড্রোনিয়াম আয়ন এর বন্ধন গঠন দেখালাম। আচ্ছা, একজন বলেছ কি সংকরণে কোন যৌগকে কেন্দ্রীয় মৌলের চেনার উপায় কি, নাকি কেন্দ্রীয় মৌল নির্দিষ্ট করে দেয়া থাকে? কেন্দ্রীয় মৌল দেয়াই থাকবে, কেন্দ্রীয় মৌল সেট করা থাকবে, বোঝারও উপায় আছে। ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন আর কয়েকটা একবারে দেখাচ্ছি। আমরা হাইড্রোনিয়াম আয়নটা দেখালাম, এবার আশা করি দ্রুতই যেতে পারবো। দেখো, সালফিউরিক অ্যাসিড, দেখো আমরা, আচ্ছা একবারে আমরা দেখাবো ডাইরেক্ট, তাহলে একটু খেয়াল করো। H2SO4 আমরা এর নিচে দেখাচ্ছি, একটু খেয়াল করো। এইটা সালফার, এইটা সালফার, দুটো হাইড্রোজেন, এই ইলেকট্রনটা সালফারের, আর এইটা হচ্ছে অক্সিজেনের, দিস ইজ ও। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন গুলা। তো অক্সিজেনের মোট ইলেকট্রন হচ্ছে 6টা। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু তাকাও। এই সালফার পরমাণু মোট ইলেকট্রন 6টা, মোট ইলেকট্রন 6টা। আমরা লিখে দিই, পরে ঠিকঠাক করে দিব। মোট ইলেকট্রন 6টা। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। এই সালফার পরমাণু 1 2 3 4 5 6টা ইলেকট্রন, এটা অক্সিজেন 4টা লাগবে। এইটা একটা অক্সিজেন, অক্সিজেনের মোট ইলেকট্রন 6টা। তাকাও, 1 2 3 4। একটা ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের ইলেকট্রনের সমযোজী বন্ধন, এটাও সমযোজী বন্ধন। ঠিক একইভাবে এপাশে আর একটা অক্সিজেন, সেই অক্সিজেনের সাথেও দেখো, আমরা বোধহয় আমাদের জায়গাটা আরো একটু দরকার, এই জন্য একটু জায়গা বেশি নিচ্ছি, না হলে আমরা জায়গাটা পাবো না। দেখো, তাকাও, সালফার 1 2 3 4 5 6। ভালো করে খেয়াল করো, সালফারের শেষ কক্ষপথের 6টা ইলেকট্রন হচ্ছে এইটা। এখন এইটা অক্সিজেন পরমাণু, অক্সিজেনের মোট ইলেকট্রন 8টা, শেষ কক্ষপথে 6টা। তাহলে এইটা অক্সিজেনের এই একটা, আর এ পাশে একটা হাইড্রোজেনের সাথে শেয়ার। তাহলে এটা একটা শেয়ার, এটা একটা শেয়ার। এখন ঠিক একইভাবে এদিকে একটা অক্সিজেন পরমাণুর সাথে এটা ওর, আর এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন, এটাও শেয়ার হয়েছে। তো আর এর দুটো দুটো রয়ে গেল, 1 2 3 4। তাকাও, আরেকটা যেটা থাকলো সেটা কার সাথে? হাইড্রোজেনের সাথে, এটা আরেকটা বন্ড। তাহলে এর দুই পাশে এই দুইটা আর এই দুইটা থেকে গেছে। একটু তাকাও, এটা অক্সিজেন পরমাণু 1 2 3 4 5 6। এখন যদি এই বন্ধনের সম্পূর্ণ ইলেকট্রনটা সালফারের কাছ থেকে আসে, অক্সিজেন এখানে শুধুমাত্র শেয়ার করবে, কোনো ইলেকট্রন দিবে না, তাহলে এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক একইভাবে ওপরে যদি আরেকটা হয়, দেখো এটাও একই রকম, 1 2 3 4 5 6। একটু খেয়াল করো, এখন আমরা টোটালটা বোঝানোর চেষ্টা করছি। এই অক্সিজেনের শেষ কক্ষপথের 6টা যেমন আছে তেমনই আছে, এরও শেষ কক্ষপথের 6টা যেমন আছে তেমনই আছে। এই বন্ধনের ইলেকট্রন সালফার দিছে, এই দুইটা, এই বন্ধনের ইলেকট্রন সালফার দিয়েছে, বিধায় এই দুইটা সন্নিবেশ সমযোজী। কিন্তু এখানে যে দুটো বন্ধন, এখানে সালফারের একটা, অক্সিজেনের একটা, সালফারের একটা, অক্সিজেনের একটা, অক্সিজেনের আর 2 2 4টা, মোট 2 জোড়া, 2টা মুক্ত জোড় রয়ে গেছে। ঠিক একইভাবে এরও
মুক্ত জোড় রয়ে গেছে, ওরও মুক্ত জোড় রয়ে গেছে। তো এখন যদি আমরা এখানের বন্ডিংটা দেখাই, তাহলে এস ও এইচ ও এইচ, এদিকে একটা আর এদিকে একটা। দেখো, দিস ইজ সালফিউরিক অ্যাসিড। এটাই হচ্ছে মূলত সালফিউরিক অ্যাসিড। এখন যদি তোমরা বুঝে থাকো, তুমি শোভন বলেছো, আরেকবার বলেন। তুমি তোমরা কি নিচেরটা দেখতে পাচ্ছ না? মেবি। আচ্ছা, তাহলে তো আমাদের সামনে যেতে হবে। নিচেরটা বোধহয় যতদূর সম্ভব নিচে যা লিখেছি কিছুই দেখতে পাচ্ছ না। আচ্ছা, নিচেরটা দেখা যাচ্ছে না, পাশেই লিখতে হবে। নিচে বোধহয় আমরা বোর্ডটা একটু লেখাটা বড় করে ফেলেছি, তো বোধহয় নিচে দেখতে পাচ্ছ না। আচ্ছা, দেখো পাশে লিখি। এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক স্ট্রাকচার। ওকে, আমি পাশে দেখিয়েছি। জাকিয়া সুলতানা, আমি পাশে দেখিয়েছি, নিচেরটা বাদ দিয়েছি। কেমন? তোমরা পাশেরটা ফলো করো। দেখো, সালফিউরিক অ্যাসিডের প্রকৃত বন্ধন এইটা। সালফারের সাথে অক্সিজেনের দুটো সমযোজী, দুটো সন্নিবেশ সমযোজী। কারো অসুবিধা থাকলে শুধু সে বলো যে সালফিউরিক অ্যাসিডটা বুঝেছি কি বুঝিনি। আনুষ্কা, থ্যাংক ইউ। আচ্ছা, সুরঞ্জিত, এখন জানি না এটা ফেসবুকটা আইডিটা তোমার নাকি তোমার গার্ডিয়ানের। যা হোক, আমি যেটা সামনে পাবো সেটা নিয়েই বলি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে নাইট্রিক অ্যাসিড আর দেখাবো না। নাইট্রিক অ্যাসিড তোমরা নিজেরা চেষ্টা করবা। এটা HW থাকলো, এটা নিজেরা বানাবা। আমি Al2Cl6 দেখাই, কারণ ওর মধ্যে একটু ভিন্নতা আছে। দুই অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড একত্রিত হলে Al2Cl6 তৈরি হয়, যেটা অ্যালুমিনিয়ামের ডাইমার। এটি AlCl3 এর ডাইমার বা দ্বিঅণু, ডাইমার বা দ্বিঅণু। তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার স্ট্রাকচার। একটু দেখো, আগে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখাচ্ছি, AlCl3, কারণ এখন দুটোই লাগবে। তো একটু লক্ষ্য করো, অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন 3টা। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন 3টা। অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন 13টা, কিন্তু শেষ কক্ষপথে 3টা। এখন এই অ্যালুমিনিয়ামের সাথে যখন ক্লোরিন যুক্ত হচ্ছে, দেখো ক্লোরিনের মোট ইলেকট্রন 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। ঠিক একইভাবে এখানে আরেকটা ক্লোরিন, 1 2 3 4 5 6 7। ঠিক এখানেও 1 2 3 4 5 6, আর এখানে একটা শেয়ার হবে এইটা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো কি হলো। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রনকে আমরা ডট দিয়েছি। ক্লোরিনের প্রতিটার শেষ কক্ষপথে ইলেকট্রন 5 আর 2 7। তো একটা ইলেকট্রন দিয়ে সে শেয়ার করে, বাকি 6টা থেকে যায়। তার মানে প্রতিটা ক্লোরিনে 3টা লোন পেয়ার আছে, প্রতিটা ক্লোরিনে 3টা লোন পেয়ার আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে।
এটারও তাই, এটা শেয়ার করলো 1 2 3, এটা শেয়ার করলো, এটা 1 2 3। বলো তো AlCl3 তে কেন্দ্রীয় মৌল অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়েছে কিনা? ইয়েস অর নো, যে কোনো একটা অ্যান্সার চাই। AlCl3 এর কেন্দ্রীয় মৌল অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়েছে কিনা? অ্যান্সার চাই, ইয়েস অর নো। ভেরি গুড, অ্যান্সার এসেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যান্সার এসেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে AlCl3 এটি একটি অসম্পূর্ণ অক্টেট বিশিষ্ট অণু। AlCl3 একটি অসম্পূর্ণ অক্টেট বিশিষ্ট অণু, সুতরাং এর মধ্যে অষ্টক পূর্ণ হবার একটি প্রবণতা, মানসিকতা কাজ করবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড অষ্টক পূর্ণ করতে পারেনি। আর যে সকল অণুর অষ্টক অপূর্ণ থাকে তার মধ্যে একটা প্রবণতা কাজ করে যে অষ্টকটা পূর্ণ করা যায় কিনা। যদি অষ্টকটা পূর্ণ করা যায় তাহলে তার চাহিদাটা পরিপূর্ণ হয়। এবার আসো আমরা 2 অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে যুক্ত হবে সেটি দেখাচ্ছি। দেখো, AlCl3 যোগ AlCl3 আমরা এইভাবে লিখব, তাকাও, এইটা একটা অ্যালুমিনিয়াম, খেয়াল করো, এটা হচ্ছে ক্লোরিন, ওই অণুটাই যে লিখলাম। তো এখন তোমরা নিজেরা নিশ্চয়ই হয়তো বুঝবা যে প্রতিটা ক্লোরিনের 3টা করে লোন পেয়ার আছে। দেখো, আমরা এই জায়গাটিতে না আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখতে চাই। একটু লক্ষ্য করো, আগে এইটা বুঝে নাও। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা মনে করো এইটা AlClClCl, প্রতিটা ক্লোরিনে 1 2 3 1 2 3 1 2 3, 3টা করে মুক্ত যোগ। এটা একদম আলাদা আরেকটা অণু, এটা একদম আলাদা আরেকটা অণু। এই অণুরও এটা অ্যালুমিনিয়াম, 3টা ক্লোরিন, 1 2 3 1 2 3 1 2 3, 3টা করে মুক্ত যোগ। কারোই চাহিদা পূর্ণ হয়নি। এবার তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। কি কথোপকথন? কথোপকথন হচ্ছে এই যৌগের ক্লোরিন পরমাণু বলল যে ঠিক আছে, তোমার অ্যালুমিনিয়ামের ঘাটতি আছে, তাহলে আমার অ্যালুমিনিয়াম ক্লোরিনকে বলি তোমার অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দিয়ে দিই, তাহলে তোমার চাহিদা পূর্ণ হয়। তাহলে দেখো, বন্ধন গঠনের এখানের যে 2টো ইলেকট্রন, সেই 2টো ইলেকট্রনে কিন্তু ডোনেট করতেছে ক্লোরিন। অ্যালুমিনিয়াম শুধু শেয়ার করে, এতে না অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়ে গেছে, খুশি। 2 4 6 আর 2 8, 2 4 6 আর 2 8। এখন এবার বললো যে ঠিক আছে, যেহেতু আমার ক্লোরিন তোমার অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দিয়েছে, তাহলে তুমি তোমার একটা ক্লোরিনকে আমার অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দিতে বলো। এরা বললো যে ঠিক আছে, তাহলে ওকে, তাহলে বলে দিই, এটা দেয়া নেওয়ার ব্যাপার, আমি তোমাকে দিব, তুমি আমাকে দিবা। এবার এই ক্লোরিন আবার ইলেকট্রনটা অ্যালুমিনিয়ামকে দিচ্ছে, ফলে এবার না তাতে এরাও খুশি, ওরাও খুশি। কেন? এরা খুশি 2 4 6 এই দুটো পেয়ে গেছে 8, এরাও খুশি 2 4 6 এই দুটো আসে, এবার সবাই খুশি। ফলে ওরা Al2Cl6 গঠন করলো, 2টা অণু একত্রিত হলো, সবারই অষ্টক পূর্ণ হয়েছে। আমরা এটাকেই বলি Al2Cl6, আমরা এটাকেই বলি
Al2Cl6। দেখো এবার বলো যে তুমি এটা বুঝছো কিনা। তোমাদের এবার এটার কথা বলতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে এখানে একটু ভিন্ন টাইপের, এই জন্য আমরা এটা একটু মানে Al2Cl6 একটু ভিন্ন টাইপের, অন্যগুলোর মতো ঠিক না। এখন আমরা তোমরা যদি বলো এইটা আমরা পরে পুরোটাই দেখাবো, তাহলে এখানে 3টা ঋণাত্মক আছে, আর সালফার ডাই অক্সাইড আছে, সালফার ট্রাই অক্সাইড আছে। তোমরা যদি বলো সেটির মধ্যেও যাব। দেখো, আচ্ছা আমরা খুব দ্রুতই দেখাই দিই, এদিক তাকাও। সালফার ট্রাই অক্সাইড লক্ষ্য করো, আমরা সকলের অষ্টক পূর্ণ করতে চাই। 1 2 3, 3টা অক্সিজেন। তো একটু লক্ষ্য করো, এই ইলেকট্রনটা সালফারের, এইটা অক্সিজেনের, এইটা সালফারের, এটা অক্সিজেনের। তাহলে অক্সিজেনের মোট 6টা, 1 2 3 4 5 6, আর এখানে ডবল বন্ড হলো, এখানে 2 বার শেয়ার হয়েছে, ডবল বন্ড হয়েছে। এখন এর দুটো আমরা প্রত্যেকের অষ্টক পূর্ণ করতে চাই, এটি হচ্ছে টার্গেট। তো যদি সেটি হয়, দেখো লক্ষ্য করো, দেখো তো এই অক্সিজেনটা খেয়াল করো, 1 2 3 4 নিজে দুটো দিল আর দুটো শেয়ার করলো, তাহলে 1 2 3 4 5 6 7 8 এর অষ্টক পূর্ণ হয়ে গেছে। এই অক্সিজেনটা দিক খেয়াল করো, আর সালফার 1 2 3 4 5 6 7 8। এবার দেখো এই ইলেকট্রন দুটোই দিচ্ছে সালফার, এই ইলেকট্রন দুটোই দিচ্ছে সালফার, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন। ফলে 2 4 6, আর এই দুটো তো অক্সিজেন গুনবে, ওরও 8। ঠিক এখানেও সন্নিবেশ সমযোজী বন্ধন, ইলেকট্রন ডোনেট করে সালফার, ফলে অক্সিজেন 2 4 6 8, প্রতিটা অক্সিজেন 8। এবার সালফার নিচে 1 2 3 4 5 6 7 8। তাহলে সালফার ট্রাই অক্সাইড হচ্ছে মূলত আমরা যেভাবে দেখিয়েছি, তাতে এই দুই দিকে দুটো সন্নিবেশ সমযোজী, আর এটা একটা ডবল বন্ড ও, এখানে একটা দ্বিবন্ধন ও। দিস ইজ সালফার ট্রাই অক্সাইড, দিস ইজ সালফার ট্রাই অক্সাইড। তোমরা এইটা SW দিলাম, বাসায় চেষ্টা করবা, কিছু আমার কিছু তোমার, এভাবে চলি। তো এখন এটিও শেষ হলো। দেখো আমরা BF4 মাইনাসে যাব। বোরন টেট্রাফ্লোরাইড। তো এখন আমরা যদি এটি যাই, তাহলে আগে BF3 তৈরি হয়। আগে কি তৈরি হয়? দেখো এটা হচ্ছে BF3, এটা আগে দেখিয়েছি। তো এটা BF3। এখন বোরনের কোনো ইলেকট্রন আর নাই, মাত্র 3টা, তা তো ইউজ করা শেষ। এখন যদি এর সাথে কোনো ফ্লোরাইড যুক্ত হয়, ফ্লোরিনের, দেখো ফ্লোরিনের মোট ইলেকট্রন 7টা শেষ কক্ষপথে, যদি একটা নেয় তাহলে ফ্লোরিন না ফ্লোরাইড হয়ে যায় এবং একটা মাথায় মাইনাস, তখন ওর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, 4টা জোড়। তো ফ্লোরিন তখন ফ্লোরাইড হয়। ফ্লোরিন যখন ফ্লোরাইড হয়, ফ্লোরিন যখন ফ্লোরাইড হয়, তখন একটা ইলেকট্রন ওর কাছে আসে। আগে তো ছিল 7টা, আগে ছিল কটা? 7টা। এখন আরেকটা নিল, হলো 8টা, 4 সেট। 1 2 3 4, একটা মাইনাস তার জন্য ওই যে ইলেকট্রনটা
মানুষের কাছ থেকে নিচে। তো এখন এই ফ্লোরাইড তাহলে দেখো 4 সেট। এখন যদি আমরা এখানে বন্ধন গঠনও দেখাতাম, তাকাও এইটা বোরন, আর এগুলো সব ফ্লোরিন। একদম ইলেকট্রন শো করেও যদি দিতাম, বলতো এই টোটালটার মধ্যে কার মনে কষ্ট? আমরা যেগুলো লিখেছি এইটুকের মধ্যে বলতো কার মনে কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে? কে? কোন পরমাণুটা বলতো? একটা পরমাণুর কথা বলবা। আমরা এখানে যা লিখছি এগুলোর মধ্যে একটা পরমাণুর মনে কষ্ট আছে, এবং কটা কষ্ট? আচ্ছা, বোরন, ভেরি গুড। আর 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ। তো 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, 2টা কষ্ট। এই ঘাটতিটা পূর্ণ করার জন্য ফ্লোরাইড আয়নে গিয়ে আসলো। তাহলে এই ফ্লোরাইড তার 4 সেটের একটাই সেটকে বোরনের সাথে দিয়ে দেয়। তাহলে ব্যাপারটা এইরকম, দেখো আমরা যদি এইভাবে দেখাই তাহলে বি কেমন, এফ এফ এফ, এটা BF3। আর ফ্লোরাইডের সাথে তার সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে 3টা সমযোজী, একটা সন্নিবেশ সমযোজী। আমরা এটাকেই বলি BF4-। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটাও বুঝেছো। তো এখন সালফেট আর নাইট্রেটের একটা বোঝাবো, আর একটা তোমাদের জন্য। সালফেটটা বোঝাই, নাইট্রেটটা বাড়ির কাজ। তো এখন SO4 এইটা আমরা দেখাতে চেষ্টা করতেছি এটা কিভাবে হয়। SO4 2-। তাকাও, একটু আগে তোমাদের আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, আর একটু গোড়াইনি, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এখন এই যে সালফিউরিক অ্যাসিড একটু আগে আমরা দেখিয়েছি, এবার যদি এই যে বন্ধনের যে 2টো ইলেকট্রন আছে এখানে, খেয়াল করো এখানেও 2টো ইলেকট্রন আছে। এখন আমরা যদি টোটাল ইলেকট্রন সহ দেখাতাম, যদি সেটা দেখাই, আচ্ছা টোটাল ইলেকট্রন সহ দেখাচ্ছি তাহলে আরো ভালো, একদম সম্পূর্ণ ইলেকট্রন দিয়ে দেখাই। দেখো এইটা হচ্ছে এই অবস্থা। দেখো এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমরা সালফিউরিক অ্যাসিডের টোটাল ইলেকট্রন গুলো শো করে দেখালাম। সালফিউরিক অ্যাসিডের টোটাল ইলেকট্রন গুলো আমরা শো করে দেখালাম, সম্পূর্ণ ইলেকট্রন গুলো এখানে ইউজ হয়েছে। এবার একটু তাকাও, কখন সালফেট হয়? সালফিউরিক অ্যাসিড থেকে 2টো হাইড্রোজেন চলে গেলেই সালফেট হয়ে যায়। সালফিউরিক অ্যাসিড থেকে 2টো হাইড্রোজেন চলে গেলে সালফেট হয়। এবার দেখো যদি এই হাইড্রোজেনটা চলে যায়
যাওয়ার সময় ও H+ হিসেবে চলে যাবে। এখানে ইলেকট্রন দুটোর একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনের, তাহলে ওখানে যে দুটো ইলেকট্রন, এটা মানে শেয়ারের ইলেকট্রন, একটা সালফারের, সরি একটা অক্সিজেনের একটা হাইড্রোজেনের। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এবার অক্সিজেন শেয়ারের ইলেকট্রনের প্রতি নিষ্ঠুর আচরণ করে, মায়া দয়া নেই। তো এখন এই দুটো ইলেকট্রনই পুরাটাই নিয়ে নেয় অক্সিজেন। তো দুটো নিল, কিন্তু চার্জ একটা কেন? ইলেকট্রন নিল দুইটা, চার্জ একটা কেন? একটা ওর নিজের, একটা ওর নিজের, আর একটা হচ্ছে অপরের। এই নিজের ইলেকট্রনের জন্য তো চার্জ পাবে না, এই অপরের ইলেকট্রনটা আনার জন্য ওখানে একটা মাইনাস চার্জ হবে। তাহলে যখন এই হাইড্রোজেনটা চলে যাচ্ছে, যখন এখান থেকে হাইড্রোজেনটা চলে যাচ্ছে, হাইড্রোজেন ইলেকট্রনহীন হয়ে চলে গেল, ওর মনে কষ্ট। একটা ইলেকট্রন ছিল, তা দিয়ে ফিরে চলে আসছে। অক্সিজেনের অত্যাচার, অক্সিজেন ওর তাদের কেড়ে উড়ে রেখে দিচ্ছে, খারাপ মানুষ। তো রেখে দিল, ও চলে গেল, আর দুটো ইলেকট্রনই নিল। ঠিক একইভাবে এখানেও তাই। কি হাইড্রোজেনটা প্রোটন আকারে চলে গেছে, আর দুটো ইলেকট্রনই অক্সিজেন নিল, কিন্তু অক্সিজেনের মাইনাস চার্জ একটা। কেন? একটা ইলেকট্রন ওর নিচে, আর অপরের ইলেকট্রনটা হাইড্রোজেনের জন্য ওর একটি মাইনাস চার্জ। সুতরাং আমরা পরবর্তী অবস্থাটা যদি লিখি, তাহলে এইভাবে লিখবো। দেখো এখানে তো যা আছে তাই। দেখো 1 2 এ পর্যন্ত আগে ছিল। এখন এই যে দুটো ইলেকট্রন, এটাও মুক্ত আকারে চলে আসছে। এই দুইটায় একটার জন্য একটা মাইনাস, কারণ এই তো নাই। ঠিক এদিকেও এইটা অক্সিজেন। এখন এখানেও দুটো ইলেকট্রন, কিন্তু একটা মাইনাস চার্জ, দুটোর একটা ওর, এইটা ওর, আর এই ইলেকট্রনটার জন্য একটা মাইনাস চার্জ। কিন্তু নিচের সন্নিবেশ সমযোজী যা আছে, ওপরের সন্নিবেশ সমযোজীও যেমন আছে ঠিক তেমনই আছে। দেখো এই হচ্ছে, অর্থাৎ তুমি যদি এভাবে দেখাতা, তাহলে এই নিচে দেখতে পাবো কিনা জানি না, উপরেই দেখাচ্ছি। SO মাইনাস, O মাইনাস, একটা O, একটা O। দিস ইজ সালফেট, দিস ইজ সালফেট। যদি এটুকু হয়ে থাকে, তাহলে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন অনেকগুলো অণু দেখিয়েছি। আশা করি এখন তোমরা যদি বই দেখো, তোমাদের বই আছে, বইগুলো যদি দেখো, আশা করি তোমাদের চাহিদাটা পূর্ণ হবে এবং পাবো। সালফেট দেখিয়েছি, নাইট্রেটটা বাসায় করবা। আর এটি তো একটু ভিন্ন, ওটার আমরা ডিটেলসে যাব। ওটি একটি জটিল যৌগ, ওইটা এখন দেখাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জটিল সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়াটা আপাতত যৌগের মাধ্যমে শেষ করলাম। এই জায়গায়ও পাবো, কিন্তু সন্নিবেশ সমযোজী যৌগ কিভাবে হয়, বেসিক প্রপার্টি গুলো কি, কিভাবে লেখে, বোধহয় এটি শেষ করতে পেরেছি। তোমরা সালফেটটাও যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা জটিল যৌগের একটা গুরুত্বপূর্ণ অংশে যাচ্ছি। এখন জটিল যৌগ গঠন প্রক্রিয়া সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের এই পর্যন্ত হয়ে থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা জটিল যৌগ গঠনে যেতে চাই। কেমন? বাইরে, ক্লাসের বাইরে যাবা না,
চেষ্টা করতে হবে ক্লাসের বাইরে যাব না, কেমন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা জটিল যৌগ গঠন আমরা সেটিতে যাচ্ছি। তাহলে আমরা বোর্ডটা পরিষ্কার করে ফেললাম। তাহলে আমরা এখন জটিল যৌগ গঠন প্রক্রিয়ায় যাচ্ছি, কেমন? জটিল যৌগের জন্য আমাদের যে যে জিনিসগুলি প্রয়োজন হবে আগে সেটিতে যাই। কি কি লাগবে? এক, লিগ্যান্ড। দুই, সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড এবং এদের নাম। লিগ্যান্ড এবং এদের নাম, সন্নিবেশ সংখ্যা। বিভিন্ন মৌল বা আয়নের সন্নিবেশ সংখ্যা। এক লিগ্যান্ড আলহামদুলিল্লাহ আবার 11টার একটা ক্লাস আছে কলেজে, সকালে 9টায় আবার উঠে 9টায় উঠে 11টায় যদি করে আসবে বিকেলে ওটা 9টা 3টা 4টা তারপরে চেষ্টা করতে আসতে হবে। আচ্ছা, সরি। লিগ্যান্ড এবং এদের নাম, সন্নিবেশ সংখ্যা, বিভিন্ন মৌল আয়নের সন্নিবেশ সংখ্যা। 3, জটিল যৌগ থেকে কেন্দ্রীয় মৌলের বা অবস্থান্তর মৌলের জারণ সংখ্যা নির্ধারণ। সংখ্যা নির্ধারণ। 4, জটিল যৌগের পরমাণুর সংকরীকরণ। তোমরা কেউ কেউ বলেছিলে ডি অরবিটাল থাকলে কিভাবে সংকরীকরণ হবে, আজকে পাবো। ডি অরবিটাল থাকলে কিভাবে সংকরণ হয়
সেটি আজকে পাবো, এরকম কেউ কেউ বলেছিলাম। সংকরীকরণ, আমাদের এই জিনিসগুলো না নিয়ে ওইটার মধ্যে যাওয়া যাবে না। সুতরাং আমরা যদি জটিল যৌগ গঠনে যাই, এই কটা জিনিস বুঝে তারপর এখানে যাব। তাহলে আস্তে আস্তে এই কটা জিনিস একটু বুঝি, তারপর ওখানে যাই। তাহলে আমরা যে জিনিসটার মাধ্যমে আজকে আগাতে চাচ্ছি, একটু দেখো। আমরা একটা যৌগ লিখলাম, এই যৌগটা ধরেই আগাই। K4FeCN6, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ের আয়ন শনাক্তকরণে পেয়েছিলাম। এটার প্রচলিত নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা ওর ইউপ্যাক নাম না, ইউপ্যাক নাম এই অধ্যায়ে আমরা শেষে শিখব, এখনই শিখে নিব। তাহলে এটার পটাশিয়াম ফেরোসায়ানাইড, তাহলে যৌগটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড এইটার মাধ্যমে এই জিনিসগুলো দেখাবো। দেখো, আমরা প্রথমে যাচ্ছি লিগ্যান্ড। লিগ্যান্ডের কোনো বাংলা করা হয়নি, লিগ্যান্ড দিয়েই যাবে। আগে উদাহরণ দিচ্ছি, পরে বোঝাবো। প্রথমে আমরা দেখাচ্ছি চার্জহীন বা প্রশমিত লিগ্যান্ড, যার কোনো চার্জ থাকে না। পানি, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, তিনটা। পানি, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড। নাম কি পরে শিখব, লিগ্যান্ড হিসেবে নাম কি পরে শিখব। তারপরে হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড, ঋণাত্মক চার্জের। এরা অনেক আছে, অনেক হতে পারে। Cl মাইনাস, Br মাইনাস, F মাইনাস, OH মাইনাস, Cn মাইনাস, SO4 2 মাইনাস, C2O4 2 মাইনাস, এগুলো সব হতে পারে। এরকম অনেক হতে পারে, এদের সংখ্যাটা অনেক বেশি। দেখো, আমরা একটা লিখলাম, Br মাইনাস, Cl মাইনাস, F মাইনাস, OH মাইনাস, Cn মাইনাস, SO4 2 মাইনাস, C2O4 2 মাইনাস, এগুলো সবই লিগ্যান্ড। উপরের সেডো লিগ্যান্ড, নিচের সেডো লিগ্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে, সংজ্ঞা তো একটাই, লিগ্যান্ডের সংজ্ঞা একটাই, কিন্তু এই সংজ্ঞাটিতে আমাদের এই দুই গ্রুপকেই একত্রিত করতে হবে। দুইটা ভিন্ন প্রজাতি একই বৈশিষ্ট্য বহন করবে, এটি আমরা দেখব। এখন আমরা উপরেটা একটু মুছে ফেললাম, তোমাদের এটা আশা করি লিখে ফেলেছ। এখন একটু দেখো, আমরা যে কোনো একটা দিয়ে একটু বোঝাবার চেষ্টা করি। যে অণুগুলো লিখেছি, সবগুলো অণুর এক একটা করে বৈশিষ্ট্য আছে বা আয়নের। কি, তুমি যদি পানি বলো, দেখো তো, অ্যামোনিয়া যদি বলো, দেখো তো, CO যদি বলো, এখন দেখো তো, এই তিনটাতেই আবার তুমি Cl এ আসো, এখন তুমি সবগুলোতে একই ব্যাপার, সবগুলোই একই ব্যাপার। এখন বলো তো, লিগ্যান্ড গুলোর কি আছে? সে মাইনাস চার্জ হোক অথবা নিরপেক্ষ হোক, লিগ্যান্ডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। মুক্তজোড় ইলেকট্রন না থাকলে লিগ্যান্ড হওয়া যাবে না।
তাহলে প্রথম বৈশিষ্ট্য, লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। তাহলে লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, ছোট করলাম বাক্যটা। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। 2, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে সেটা ঠিক আছে। এবার দেখো, আমরা যদি এভাবে বলি কি, দেখো এইচ এইচ, এটা পানি। এখন আমরা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা জটিল যৌগ না, কিন্তু যদি মুক্ত জোড় থাকে তাহলে বলো তো এই মুক্ত জোড় কি সে দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো না করেনি? মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওই মুক্ত জোড় ইলেকট্রন শুধু পকেটে থুয়ে দিলেই হবে না। পকেটে থুয়ে দিলাম, কাউকে দেখাবো না, অথবা নিচের পকেটে, কেউ যেন না দেখতে পায়, না, এরকম না। মুক্ত জোড় ইলেকট্রন থাকবে এবং ওটা ডোনেট করতে হবে। তাহলে মুক্ত জোড় থাকার পর যদি ডোনেট করে সন্নিবেশ সমযোজী বন্ধন বানায় তাহলে ওটি লিগ্যান্ড। তাহলে প্রথম মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। 2, কমপক্ষে একটা মুক্ত জোড় অন্তত তাকে দান করতে হবে। অনেকগুলো আছে, ধরো এর আছে 1, 2, 3, 4 সেট, অন্তত এক জোড়া দাও, বেশি না দাও, এক জোড়া দিতেই হবে এবং সন্নিবেশ সমযোজী বন্ধন বানাতে হবে। তাহলে লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। অন্তত এক জোড়া ইলেকট্রন দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে 2, অন্তত একটি মুক্ত জোড় ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠন করবে। আমরা যদি সন্নিবেশ সমযোজী না লিখি তাও চলে, সন্নিবেশ বন্ধন মানি সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে কি দাঁড়ালো? প্রত্যেকটা লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। 2, এরা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে থাকবে, পারবে, এবং তখন সে হবে দাতা পরমাণু, ও ডোনেট করবে। তবে এই টোটাল কাজটা যদি জটিল যৌগ গঠনের সময় হয়, এটার ক্ষেত্রে না, জটিল যৌগ গঠনের সময়। তাহলে এবার দেখো, আমি একটু ডেফিনেশন বলার চেষ্টা করি। কার লিগ্যান্ডের সংজ্ঞা বলছি। এই যে 3টা, এরা হচ্ছে চার্জহীন পরমাণু, আর এটা হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে যে সকল চার্জহীন পরমাণু অথবা ঋণাত্মক আয়ন, খেয়াল করো কি, যে সকল চার্জহীন অণু অথবা ঋণাত্মক আয়ন জটিল যৌগ গঠনের সময় অন্তত একটি মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, তারা লিগ্যান্ড। আবার বলি, যে সকল চার্জহীন অণু অথবা ঋণাত্মক আয়ন, যে সকল চার্জহীন অণু অথবা ঋণাত্মক আয়ন, দেখি তোমরা চেষ্টা করো তো, আমি 2-3 বার, আরো 1-2 বার বলবো, এর মধ্যে তোমরা লিখে ফেলতে পারো কিনা, আমি খাতায় লিখে, বোর্ডে লিখে দেওয়ার আগেই লিখতে পারো কিনা। যে সকল চার্জহীন অণু বা প্রশমিত অণু অথবা ঋণাত্মক আয়ন জটিল যৌগ গঠনের সময় অন্তত একটি মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, ওরা হচ্ছে লিগ্যান্ড। যে সকল চার্জহীন অথবা প্রশমিত অণু অথবা ঋণাত্মক আয়ন, ধনাত্মক আয়ন লিগ্যান্ড হবে না। ধনাত্মক আয়নের তো নিজেরই ক্ষুধা, নিজেরই চাহিদা, নিজেরই কষ্ট, এই জন্য কোন ধনাত্মক আয়ন লিগ্যান্ড হতে পারে না, দিতে হবে তো, এই জন্য ধনাত্মক আয়ন নাই। তাহলে যে সকল চার্জহীন বা নিরপেক্ষ অণু, তাহলে যে সকল চার্জহীন প্রশমিত অণু অথবা ঋণাত্মক আয়ন জটিল যৌগ গঠনের সময় অন্তত একটি মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, তাদেরকে লিগ্যান্ড বলা হয়। আজান দিয়েছে,
আমরা শেষ করতে চাই। আশা করি তোমরা অন্তত লিগ্যান্ড পর্যন্ত বুঝেছো। ওকে, আল্লাহ হাফেজ। আমরা এ পর্যন্ত রাখলাম। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।